প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্ভাবনে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের বিগত বছরগুলোতে আসা বোর্ড প্রশ্নের সমাধান করব। চলো দেরি না করে শুরু করা যাক। আমরা গত ভিডিওতে 50টি প্রশ্নের সমাধান করেছি। আজকে আমরা 51 নম্বর থেকে শুরু করব। 51 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল যদি শূন্য না হয় তাহলে ক্ষেত্রটি কি হবে? ঘূর্ণনশীল, অসংরক্ষণশীল না সলিনয়েডাল? তা আমরা জানি যে কোনো একটা ভেক্টরের কার্ল যদি শূন্য না হয় সেই ক্ষেত্রে আমাদের যে ভেক্টর ক্ষেত্রটি হবে সেটি আমাদের ঘূর্ণনশীল হবে এবং তার সাথে সাথে সে অসংরক্ষণশীল হবে। আর সলিনয়েডাল হবে না। আমরা জানি ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটি কি হবে? আমাদের সলিনয়েডাল হবে। এখানে লিখে দেই ডাইভারজেন্স শূন্য হলে আমাদের কি হয়? ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হয়। যেহেতু এখানে আমাদের ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য না হলে বলছে প্রশ্নটি, এজন্য ভেক্টর ক্ষেত্রের কার্ল শূন্য না হলে আমাদের ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। 52 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোনো একটি সামান্তরিকের দুটি কর্ণ এ এবং বি এই ভেক্টর দ্বারা নির্দেশ করা হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তাহলে দুটি ভেক্টর যদি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, ঠিক আছে? তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল সূত্রটি কি হবে? প্রথমে আমরা সেটি দেখি। কর্ণ নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রস গুণফলের মানের সাথে আমাদের কি করতে হবে? হাফ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এখন যদি আমাদের এখানে বলতো যে এ আর বি দুটা বাহু নির্দেশ করতেছে, সেক্ষেত্রে আমরা জাস্ট দুটা ভেক্টরের ক্রস গুণফলের মানটা নিলেই আমাদের হচ্ছে কি হইতো? ক্ষেত্রফলের মানটা চলে আসতো। কিন্তু কর্ণ বললে আমাদেরকে তার সাথে কি করতে হবে? হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে হচ্ছে আমরা ক্রস গুণফল আগে করে ফেলি। এ ক্রস বি, তাহলে এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে আই যে কে। তাহলে এখানে আমাদের এ ভেক্টর 4 মাইনাস 4 2, আর বি ভেক্টর হচ্ছে আমাদের দেওয়া আছে 3 মাইনাস 3 1। তাহলে এখন যখন আমরা কি নিব? আই নিব, তাহলে এই বরাবর আর এই বরাবর আমাদের সারি কলাম কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে এবং এদের মধ্যে কোণাগুণি গুণ হবে। তাহলে আমরা এখানে পাবো মাইনাস 4 প্লাস 3 দুগুণ 6 আই। তাহলে এটা যদি আমাদের কি হয়? প্লাস, এটা আমাদের মাইনাস, এটা হবে আমাদের প্লাস। তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস জে। তাহলে জে যখন আমরা নিব, তাহলে জে নিলে আমাদের এই বরাবর কলাম সারি বাদ হয়ে যাবে। তাহলে আমাদের কি 4 এর সাথে 1 এবং 3 এর সাথে কি করতে হবে? 2 গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব? 4 একে 4, সূত্রের হচ্ছে মাইনাস, 3 দুগুণ হচ্ছে আমাদের 6। এরপর হচ্ছে আমাদের কি? প্লাস, এখানে কি প্লাস কে। তাহলে এখন যদি আমরা কে নেই, তাহলে এই বরাবর আমাদের কলাম, এই বরাবর হচ্ছে আমাদের সারি বাদ হয়ে যাবে। তাহলে আমাদের 4 এর সাথে 3 মাইনাস 3 এবং মাইনাস 4 এর সাথে 3 গুণ হবে। তাহলে আমরা গুণ করি। তাহলে 3 4 হচ্ছে আমাদের কত পাবো? মাইনাস 12। এখানে হচ্ছে আমাদের সূত্রের মাইনাস, আর 3 4 12। এখানে হচ্ছে আমাদের কি আসবে? সূত্রের মাইনাস, আর আমাদের আগে থেকে যেহেতু মাইনাস আছে 3 4 12 করলে মাইনাস 12। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস 12। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে যে ভেক্টর পাচ্ছি ক্রস গুণফলের মাধ্যমে, সেই ভেক্টরটি হচ্ছে টোয়াইস আই প্লাস টোয়াইস জি। এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা মান বের করব। তাহলে এ ক্রস বি এর মান রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু
আমরা পাচ্ছি 2√2। তাহলে এখন হচ্ছে আমরা ক্ষেত্রফল সমান ইকুয়াল টু হাফ ইন্টু a ক্রস b এর মান। তাহলে হাফ ইন্টু 2√2, তাহলে 2 কাটা গেলে আমাদের থাকতেছে শুধুমাত্র √2 বর্গ একক। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে √2। এরপর আমাদের 53 নম্বর কোশ্চেন কি বলছে, একটি জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 75 কিলোমিটার বেগে এবং অপর একটি জাহাজ সোজা উত্তর দিকে 45 কিলোমিটার বেগে চলছে। এখন আমাদেরকে প্রশ্নে বলছে যে প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজটির বেগের দিক কোন দিক হবে। অর্থাৎ আমাদের যেহেতু প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ বের করতে বলছে, তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি আমাদেরকে আপেক্ষিক বেগের কথা বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে আগে চিত্রটা অঙ্কন করি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এটা হচ্ছে আমাদের পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম, আর এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক। এখন প্রথমে আমরা দেখি কি বলছে, একটি জাহাজ পূর্ব দিকে ঘন্টায় যাচ্ছিল। তার মানে এখন জাহাজের বেগ পূর্ব দিকে আমরা দিব। জাহাজটা পূর্ব দিকে আমাদের কত 75 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, তো 75 কিলোমিটার পার আওয়ার। এবং আমাদের এখান থেকে আমাদের উত্তর দিকে একটা জাহাজ যাচ্ছিল। উত্তর দিকে জাহাজটা যাচ্ছিল হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমাদের চিত্রে যদিও দেখতেছি যে দুটো একই বিন্দুতে ক্রিয়ারত, কিন্তু যেহেতু দুটা আলাদা আলাদা বস্তুর বেগ এবং আপেক্ষিক বেগ বলছে, তাহলে আমাদের কি করতে হবে, দুইটা বস্তুর বেগকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে হবে। তো আমরা জানি যে আপেক্ষিক বেগের ক্ষেত্রে যার সাপেক্ষে নির্ণয় করা হবে তার বেগটাকে কি করতে হবে, বিপরীত মুখে করে দিতে হবে। তাহলে আমরা কি করব, যে প্রথম যাত্রীর সাপেক্ষে যেহেতু আমরা বের করতেছি, মানে প্রথম জাহাজের যাত্রীর সাপেক্ষে, এই জন্য প্রথম জাহাজের যে বেগটা তার বেগটাকে কি করতে হবে, আমাদেরকে বিপরীত দিকে ঘুরাই দিতে হবে, অর্থাৎ বিপরীতমুখী করতে হবে। তাহলে আমরা বিপরীতমুখী করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, 75 কিলোমিটার পার আওয়ার। জাস্ট এটা দিকটা বিপরীত, এজন্য আমরা সামনে কি করতে পারি, মাইনাস চিহ্ন ইউজ করতে পারি। এখন তাহলে আমাদের কি করব, যে এই দুটার মাঝখানে কোনো একটা জায়গায় আমরা কি পাবো, আমরা লব্ধি পাবো। এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আমরা কি পাবো, এর লব্ধি পাবো দুইটা ভেক্টরের। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে আলফার মান। আলফা অর্থাৎ আমাদের এই আলফার মানটা বের করতে হবে। তাহলে এই বরাবর হচ্ছে আমরা কি পাবো, লব্ধিটা পাবো। আর ধরে নিলাম, এখন আমরা প্রথমে কি করব, আমরা অঙ্কটাকে সহজ করার জন্য, যেহেতু আমাদের এটি একটি ভেক্টর এবং এই ভেক্টর দুটা কি হচ্ছে, আমাদের এক বিন্দু থেকে ক্রিয়ারত হচ্ছে, তাহলে আমরা জাস্ট কি করব, এখানে আমরা প্রথমে এই থিটার মানটা বের করব, যে লব্ধির সাথে কতটুকু কোণে ক্রিয়াশীল। তাহলে আমরা এখানে একটু মার্ক করে দিই যে আমরা থিটাটা বের করতে যাচ্ছি। এবং আমাদের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এখানে 90 ডিগ্রি, যেহেতু
দুইটা 90° কোণে ক্রিয়ারত। তাহলে এখন আমরা সূত্র ইউজ করি যে টেন থিটা লব্ধির সাথে যে কোণটা এটা আমরা বের করতে যাচ্ছি। এখন আমরা কি করব, কার সাথে কোণটা তৈরি করছে লব্ধি? 75-এর সাথে, অর্থাৎ আমাদের প্রথম জাহাজের বেগের সাথে। তাহলে 75কে আমরা কি করব, সিঙ্গেল বসাবো। উপর হচ্ছে 45 সাইন, তবে আমাদের 90°, কারণ আমাদের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90°, প্লাস 45 কস 90°। তাহলে এখান থেকে যদি থিটা বের করি তাহলে ট্যান ইনভার্স উপরে হচ্ছে আমাদের কত হবে 45 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 75, কারণ আমরা জানি সাইন 90°-র মান 1, তাহলে উপরে হচ্ছে 45 আর এখানে 45 কস 90°, তো কস 90°-র মান আমরা জানি 0, তার মানে এইটুকু অংশ 45 কস 90 এটার মান 0 হয়ে যাচ্ছে, তাহলে নিচে শুধু থাকতেছে 75। তাহলে এখানে ক্যালকুলেশনের পর আমরা পাচ্ছি কার মান, থিটার মান। থিটার মান আমরা পাচ্ছি 30.96°, কিন্তু আমাদেরকে বের করতে বলছে কি, যে প্রথম জাহাজটি যাচ্ছিল কোন দিকে, পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকের সাথে কতটুকু কোণে আমাদের বেগটা পাচ্ছি, লব্ধি বেগটা, সেটা আমরা বের করতেছি, অর্থাৎ আলফার মানটা। তাহলে আলফা ইকুয়াল টু, তাহলে গোটাটা যদি আমাদের 180° হয়, তাহলে 180° থেকে আমরা যদি কি করি, এই যে থিটার মানটা বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পাবো, আমরা এখানে আলফার মানটা পাই যাব। তাহলে আমরা কি করব, 180° মাইনাস 30.96°, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 149.04°। তাহলে এখন আমরা বলতেছি এখানে যে পূর্ব দিকের সাথে আমাদের কি 149.04° কোণে হচ্ছে আমাদের কি দ্বিতীয় জাহাজটা যাচ্ছিল। তাহলে এখানে আমরা যদি একটু অপশন লক্ষ্য করি, তাহলে অপশন লক্ষ্য করলে এখানে আমরা দেখা পাচ্ছি যে আমাদের ঘ নাম্বার অপশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর আমাদের 54 নম্বর ম্যাথ বলছে যে কোনটি স্কেলার রাশি। এখন আমাদের প্রথম অপশনে দেখতেছি ডট গুণফল, দ্বিতীয় অপশনে দেওয়া আছে ক্রস গুণফল, ঘ নাম্বার এবং গ নাম্বার দুইটা অপশনেই দেখতেছি ক্রস গুণফল। তো আমরা জানি যে আমাদের ডট গুণফল, ডট গুণফলকে আমাদের কি বলা হয়, স্কেলার গুণফলও বলা হয়। কেন বলা হয়, কারণ আমরা ডট গুণন বা স্কেলার গুণন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কি স্কেলার, যার কোনো দিক নাই, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে ক নাম্বার, ডট গুণফল হচ্ছে আমাদের কি একটা স্কেলার রাশি। এরপর আমাদের 55 নম্বর ম্যাথ কি বলছে, যে 6 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত একটা নদীতে 12 মিটার/সেকেন্ড বেগে সাঁতার কাটতে সক্ষম সাঁতারু 1.2 কিলোমিটার প্রশস্ত নদীতে সাঁতার কাটছে। প্রশ্নে বলছে সর্বনিম্ন কত সময়ে সাঁতারু নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাতে পারবে। তার মানে আমাদেরকে এখানে নৌকা এবং নদীর যে অঙ্ক, তার মধ্যে দুটা টাইপ, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়। তো এখানে আমাদেরকে জানতে চাইছে সর্বনিম্ন সময়। তাহলে আমরা প্রথমে চিত্রটা একটু অঙ্কন করে ফেলি। তাহলে এই বরাবর হচ্ছে আমাদের স্রোত যাচ্ছে, আমরা যেহেতু কি করতেছি সর্বনিম্ন সময়, তাহলে সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে গেলে আমরা নদীর প্রস্থ বরাবর রওনা দিব এবং আমরা এই বরাবর কোনো একটা জায়গায় যায় পৌঁছাবো। তাহলে বেগগুলো, স্রোতের বেগ দেওয়া আছে 6 মিটার/সেকেন্ড, আমাদের সাঁতারুর বেগ দেওয়া আছে হচ্ছে 12 মিটার/সেকেন্ড। এখানে এটার মধ্যবর্তী কোণ 90° এবং আমাদেরকে নদীর প্রস্থ বা প্রশস্ততা দেওয়া আছে হচ্ছে 1.2 কিলোমিটার। এটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করে নিতে হবে, যেহেতু সবগুলা মিটারে আমরা হিসাব করতেছি। তাহলে আমরা জানি সূত্র ইউজ করব এখন, টি মিনিমাম সমান সমান ডি বাই ভি। এই সূত্রটা আসছে হচ্ছে আমাদের নর্মালি টি এর সূত্র থেকে, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন
আলফা। তো এখানে হচ্ছে আমাদের টি মিনিমামের ক্ষেত্রে আলফা কত হয়ে যাবে? আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে এখানে 90 ডিগ্রি হচ্ছে আমাদের আলফার মান। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে টি মিনিমাম ডি বাই ভি পাচ্ছি। তাহলে ডি এর মান হচ্ছে যেহেতু আমাদের দেওয়া আছে কত, 1.2 কিলোমিটার, তাহলে এটাকে যদি আমরা মিটার কনভার্ট করি তাহলে হচ্ছে আমাদের 1200 মিটার আসতেছে। তাহলে 1200 ডিভাইডেড বাই ভি। ভি বলতে কি বুঝাচ্ছি? ভি বলতে হচ্ছে আমাদের সাঁতারুর বেগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইউ, আর এটা হচ্ছে আমাদের ভি। তাহলে ভি হচ্ছে আমাদের 12। তাহলে ক্যালকুলেশন করলে আস্তে আস্তে হচ্ছে 100 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ নম্বর। 56 নম্বর ম্যাথ। আমাদের একই উদ্দীপক, আমাদেরকে প্রশ্নে বলছে যে সর্বনিম্ন পথে নদী যদি আমরা পাড়ি দিতে চাই তাহলে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে। তাহলে এই ক্ষেত্রে চিত্রটা একটু ভিন্ন হবে, আমরা দেখি কিরকম হবে চিত্রটি। স্রোত এই বরাবর যাবে, যেহেতু আমাদেরকে বলছে সর্বনিম্ন পথে, তো সর্বনিম্ন পথ বলতে নদীর প্রস্থ বরাবর আমাদের যেতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু আড়াআড়ি ভাবে যাত্রা শুরু করতে হবে। তাহলে আড়াআড়ি ভাবে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে আমরা একদম নদীর প্রস্থ বরাবর যেয়ে পৌঁছাবো। এখন আমাদেরকে এখানে জানতে চাইছে যে এই যে মধ্যবর্তী আমাদের যে কোণ আলফা, এই আলফার মানটি কত হবে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড বেগে স্রোত বয়ে যাচ্ছে এবং 12 মিটার পার সেকেন্ড বেগে সাঁতারু সাঁতার কাটতেছে, এবং এই বরাবর হচ্ছে আমরা লব্ধি ধরে নিলাম আর পাবো। তাহলে আমরা জানি সূত্র, আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে কস ইনভার্স মাইনাস ইউ এর মান আমাদের দেওয়া আছে 6, আর ভি এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি কস ইনভার্স মাইনাস হাফ। তা আমরা জানি কস 120 ডিগ্রির মান হচ্ছে হাফ মাইনাস 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। এবার আমাদের 57 নম্বর, নিচের কোনটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি এখানে আমাদের ভর, ভর হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, আয়তন, আয়তন হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের ক্ষেত্র বিশেষে ভেক্টর, ক্ষেত্র বিশেষে আমাদের স্কেলার, কিন্তু এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ নেই তাহলে এখানে হচ্ছে আমাদের এটা স্কেলার। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ঘ, টর্ক। কারণ আমরা টর্ককে টাও দ্বারা প্রকাশ করি, টাও ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে আর ক্রস এফ। এবার আমাদের 58 নম্বর ম্যাথ। কি বলছে? ও আর ভেক্টর নিচের কোনটি সঠিক। মানে আমাদের ও আর ভেক্টরটা চিত্র থেকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের ও আর ভেক্টরটা আমরা দেখে নিই। ও আর ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের কিউ ভেক্টরটার বিন্দু দেওয়া আছে, অর্থাৎ স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিমাত্রিক। যে এক্স অক্ষ বরাবর 2 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক এবং জেড অক্ষ বরাবর সে 2 একক গেছে। তার মানে আমাদের এক্স অক্ষ বরাবর সে 2, ওয়াই অক্ষ বরাবর 2 এবং জেড অক্ষ বরাবর সে 2 একক গেছে। তাহলে আমাদের এখানে আর ভেক্টরটার তাহলে বিন্দুগুলো আমরা একটু বের করে নিই। তাহলে আর এর ক্ষেত্রে যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক তে চিহ্নিত করি তাহলে আর এর মান এক্স এর মান পাবো 2, ওয়াই এর মান পাবো 2 এবং আমাদের জেড এর মান পাবো 0। কারণ এই আর যে ভেক্টরটা বা ও আর যদি আমরা ভেক্টরটা বলি বা আর বিন্দু বলতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি এক্স ওয়াই যে তল, এই তলের উপর অবস্থিত, যেটার জেড এর কোনো আমাদের মান নাই, এই জন্য জেড এর মান হচ্ছে আমাদের কত? 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও আর ভেক্টর ইকুয়াল টু টোয়াইস আই প্লাস হচ্ছে টোয়াইস জে প্লাস হচ্ছে 0 কে। তাহলে এটাকে যদি আমরা একটু ভালো মতো লিখি তাহলে টোয়াইস আই প্লাস টোয়াইস জে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে টোয়াইস আই প্লাস টোয়াইস জে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর। এবার আমাদের 59 নম্বর, যে উদ্দীপক আমাদের সেম, আমাদেরকে বলছে ও পি কিউ আর ক্ষেত্রের ক্ষেত্রফল নিচের কোনটি।
তো এখানে আমরা যদি একটু ক্ষেত্রটার দিকে লক্ষ্য করি, তাহলে ক্ষেত্রটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি যে ওপি কিউআর একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর আমরা যদি প্রস্থ গুণ করে দেই, তাহলে হচ্ছে আমরা কি পাই যাবো? ক্ষেত্রফল পাই যাবো। তাহলে আমি দৈর্ঘ্য যদি ধরি ও আর, দৈর্ঘ্য বরাবর ধরলাম ও আর ভেক্টর। তাহলে ও আর ভেক্টরের আমরা একটু মানটা নির্ণয় করব। তাহলে ও আর ভেক্টরটা আমরা আগেই বের করছি, সেটা ছিল হচ্ছে টোয়াইস আই প্লাস টোয়াইস জে। তাহলে আমরা রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 2√2। এবার যদি আমরা প্রস্থ ধরি, প্রস্থ হচ্ছে আমাদের ওপি। তাহলে আমরা ওপি ভেক্টরটার মান কি হবে একটু লক্ষ্য করি। ওপি শুধু আমাদের কি মূল বিন্দু থেকে উপর বরাবর শুধুমাত্র জেড অক্ষ বরাবর গেছে। তাহলে এটার স্থানাঙ্ক ব্যবস্থা হবে 0,0,2। তার মানে 2k, যেহেতু জেড অক্ষ বরাবর শুধুমাত্র সে গেছে। তাহলে ওপি রুট ওভার 2 স্কোয়ার, তাহলে স্কোয়ারের রুট কাটা গেলে পাচ্ছি 2। তাহলে ওপি কিউ আর ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের হবে ও আর ক্রস হচ্ছে মানে গুণন আর কি, ক্রস গুণন না এটা, তাই বলে তাহলে 2√2 × 2, তাহলে এটা পাবো হচ্ছে আমাদের 4√2। তাহলে অ্যান্সারটা আমরা এখানে বলতে পারবো সেটা হচ্ছে 4√2। এরপর আমাদের 60 নাম্বার কোশ্চেন কি বলছে যে ভেক্টর গুণনে প্রাপ্ত একক ভেক্টরের দিক পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আমরা ভেক্টর গুণন, তাহলে ভেক্টর গুণন বলতে আমরা বুঝতেছি আমাদেরকে এখানে বলছে ক্রস গুণন। তাহলে ক্রস গুণনে প্রাপ্ত একক ভেক্টরের দিক পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? তাহলে আমরা যদি দেখি যে কি বলছে, ক নাম্বার অ্যান্সার যে গুণনকৃত ভেক্টর দ্বয়ের লম্ব বরাবর। তাহলে এখানে আমাদের ক নাম্বারই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন কেন অ্যান্সারটা হচ্ছে সেটা আমরা একটু লক্ষ্য করি। আমরা যদি এটা একটা ভেক্টর ধরি এবং এখানে যদি আমরা একটা ভেক্টর নেই, তাহলে আমরা যদি কি করি, এটা যদি একটা পি ভেক্টর, এটা যদি আমাদের কিউ ভেক্টর হয় এবং এটা হচ্ছে আমাদের সেই একক ভেক্টরের দিক, তাহলে আমরা যদি কি করি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমাদের দিকটা কি হচ্ছে এই দুটা ভেক্টরের ঠিক লম্ব বরাবর। আবার যদি আমরা চাই যে এইভাবে আমরা ঘুরাই ক্লকওয়াইজ, পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা আমরা ভেক্টর নিব, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এবার যদি আমরা কিউ থেকে পির দিকে ঘোরাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্লকওয়াইজ। তাহলে এটা ভেক্টর সেটা কি এই দুটা ভেক্টরের লম্ব বরাবর পাচ্ছি। তাহলে গুণনকৃত ভেক্টর দ্বয়ের সবসময় লম্ব বরাবর কি পাবো, আমি একক ভেক্টরের দিকটা পাবো। এবার আমাদের 61 নাম্বার কোশ্চেন কি বলছে যে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 4 একক, এরা যে কোনো বিন্দুতে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে এক্ষেত্রে
কোনো একটি ভেক্টরের সাথে লব্ধির কোণ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তার মানে আমাদের দুইটা ভেক্টরেরই মান সেম এবং তারা 120 ডিগ্রি কোণে পরস্পর ক্রিয়াশীল। তাহলে আমাদের লব্ধির সাথে এদের যে লব্ধি পাবো, এই লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে কত কোণে থাকবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে tan থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ উপরে হচ্ছে সাইন আলফা কিউ কস আলফা। তাহলে যেহেতু এখানে আমাদের দুটি ভেক্টরেরই মান সেম, তাহলে আমাদের পি আর কিউ এর মান কি হচ্ছে? পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 4 আমরা লিখতে পারতেছি এবং আমাদের আলফার মান দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে tan থিটা ইকুয়াল টু উপরে হচ্ছে 4 সাইন 120 ডিগ্রি, নিচে হচ্ছে 4 প্লাস 4 কস 120 ডিগ্রি। তাহলে অতএব এখান থেকে আমাদের থিটার মানটা যেটা পাবো, থিটার মান পাবো হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এমন একটা এমসিকিউ যেটা আমাদের কি করতে হবে, মুখস্থর মতন থাকা লাগবে, যে আমরা যেন প্রশ্ন পড়েই উত্তরটা দাগাতে পারি। তো এটার জন্য আমাদের একটা লাইন মনে রাখতে হবে। লাইনটি হচ্ছে যে দুটি সমান ভেক্টর দ্বয়ের লব্ধির ক্রিয়াশীল রেখা মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত। তাহলে দুটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে কি করবে, তাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণটাকে সবসময় কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। এবার আমাদের 62 নম্বর কোশ্চেন কি বলছে, ভেক্টর রূপে প্রকাশিত ভরবেগ সমূহের লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে নিচের কোণগুলো সঠিক। তো প্রথম অপশনটি আমরা দেখি যে কোনো দিকে লব্ধির উপাংশ কি থাকবে, সংরক্ষিত থাকবে। তো যেহেতু আমাদের লব্ধি আমাদের সংরক্ষিত আছে, তাহলে লব্ধির উপাংশ কি থাকবে, আমাদের সংরক্ষিত থাকবে। এরপর যে কোনো দিকে উপাংশ বের করার পর ভেক্টর চিহ্ন ব্যবহার না করলেও চলে। তো যে কোনো দিকে আমরা যদি উপাংশ নেই, সেটার ভেক্টর চিহ্ন না বের করলেও চলে, কারণ আমরা জাস্ট আমাদের মানটা দরকার এজন্য। এরপর বলছে যে ভরবেগ যদি ভেক্টরে প্রকাশিত হয় তবে এর দিক উল্লেখ করতে হবে। তা আমরা জানি যে ভেক্টর রাশি মানেই হচ্ছে তার মান এবং দিক থাকবে, এবং দিকটা অবশ্যই কি করতে হবে, আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। তো ভেক্টর যেহেতু আমরা বলছি যে ভরবেগ হচ্ছে আমাদের কি একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই তার কি করতে হবে, দিক উল্লেখ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এরপর আমাদের 63 নাম্বার কোশ্চেন কি বলছে, যে বিনিময় সূত্র মেনে চলে। দুটি ভেক্টরের যোগ অবশ্যই বিনিময় সূত্র মেনে চলবে। যে আমরা যদি a প্লাস বি করি আর আমরা যদি বি প্লাস এ করি, আমরা কি পাবো, একই রেজাল্ট পাবো। তাহলে দুটি ভেক্টরের যোগ কি করবে, বিনিময় সূত্র মেনে চলবে। এরপর কি বলছে, দুটি ভেক্টরের ডট গুণন, এটাও কি করে, বিনিময় সূত্র মেনে চলে। আমরা যদি কি করি, এ ডট বি আবার বি ডট এ করি, সেক্ষেত্রে আমরা একই মান পাবো। কিন্তু আমাদের দুটি ভেক্টরের ক্রস গুণফল কখনোই বিনিময় সূত্র মেনে চলে না। এক্ষেত্রে এ ক্রস বি যদি আমরা করি, তাহলে এটা সমান হবে মাইনাস বি ক্রস এ। এই জন্য আমাদের ক্রস গুণফল কি করে না, বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 1 আর 2। তাহলে ক নাম্বার অ্যান্সার।
এরপর আমাদের 64 নাম্বার কি বলছে যে এ এবং বি দুটা ভেক্টরের মান 3 দেওয়া আছে এবং এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ক্রস বি এর মান কত আসবে? তাহলে এ ক্রস বি সমান সমান আমরা লিখতে পারি এ বি সাইন থিটা। তাহলে এর মান হচ্ছে আমাদের 3, বি এর মান হচ্ছে আমাদের 3 সাইন থিটা। তাহলে 3 3 হচ্ছে 9 সাইন থিটা। তাহলে আমাদের এ ক্রস বি এর মান পাচ্ছি আমরা 9 সাইন থিটা। এবার আমাদের 65 নাম্বার কোশ্চেন কি বলছে যে নিচের কোনটি ভেক্টরের কার্ল? তা আমরা জানি যে কার্ল বলতে বোঝাবে যে ভেক্টর অপারেটরের সাথে যেটা কি থাকবে আমাদের ক্রস গুণন অবস্থায় থাকবে। ঠিক আছে, ক দিয়ে কার্ল, ক দিয়ে ক্রস, মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমাদের ক্রস গুণফল কোনটা আছে? গ নাম্বার। তাহলে গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার এবং এটা হচ্ছে আমাদের কি ভেক্টর অপারেটর, ভেক্টর অপারেটর। এর সাথে ক্রস গুণফল অবস্থায় আমাদের ভি একটা ভেক্টর আছে, যার কারণে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপর আমাদের 66 নাম্বার কোশ্চেন কি বলছে যে একটি কার ও একটি মোটরসাইকেল একই দিকে যথাক্রমে ভিসি এবং ভিএম বেগে গতিশীল হলে কারের সাপেক্ষে মোটর সাইকেলের আপেক্ষিক বেগ কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা আপেক্ষিক বেগ যে সূত্রটা, তাহলে কার সাপেক্ষে বের করতে বলছে? কারের সাপেক্ষে মোটর সাইকেলের। তাহলে যার সাপেক্ষে বলবে সেটা পরে বসবে, তাহলে ভি এম সি, এটা ভেক্টর চিহ্ন দেই, ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি এম মাইনাস হচ্ছে ভিসি। তাহলে এই হিসেবে আমাদের সঠিক অ্যান্সার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার। আবার যদি আমরা একটু চিত্রের মাধ্যমে লক্ষ্য করি যে আমাদেরকে দুটা ভেক্টর দেওয়া আছে এরকম এবং তারা একই দিকে ক্রিয়াশীল, এটা যদি আমাদের ভিসি হয় এবং এটা যদি আমরা ধরি ভিএম, তাহলে আমাদেরকে কার সাপেক্ষে বের করতে বলছে? কারের সাপেক্ষে বের করতে বলছে। তো আপেক্ষিক বেগের যে সূত্র সেটাতে আমরা মনে রাখতে পারি যে যার সাপেক্ষে বলবে তার বেগটাকে সবসময় কি করতে হবে? বিপরীত দিকে করে দিতে হবে। কারণ না হলে আমরা সেখানে লব্ধি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ একই বিন্দুতে ক্রিয়াশীল হবে না। তাহলে আমরা যদি একই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে আমি ক্রিয়াশীল করতে চাই তাহলে বেগটাকে কি করতে হবে? আমাদেরকে বিপরীত দিক করে দিতে হবে। তাহলে আমাদের দিকটা সুন্দর করে আমরা কি করলাম? বিপরীতমুখী করে দিলাম। তাহলে এই জন্য এর সামনে কি আসবে? আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে, মাইনাস ভিসি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি তখন যে ভি এম সি এই ভেক্টর সমান সমান ভিএম মাইনাস ভিসি। এরপর আমাদের 67 নাম্বার কোশ্চেন কি বলছে? পি একটা ভেক্টর দেওয়া আছে এবং কিউ একটা ভেক্টর দেওয়া আছে এবং আমাদেরকে প্রশ্নে বলছে যে এ এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। তা আমরা জানি যদি ডট গুণফল কি হয়? দুটা ভেক্টরের শূন্য হয় তাহলে দুটা ভেক্টর কি হয়? লম্ব হয়। তাহলে আমরা এখানে ধরে নিব যে পি ডট কিউ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে পি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 7j মাইনাস 3k ডট 5i মাইনাস aj প্লাস 2k ইকুয়াল টু হচ্ছে 0, যেহেতু দুটা ভেক্টর আমাদেরকে বলেই দিছে লম্ব। তাহলে এখন আমরা ডট গুণন করি, তাহলে 3 5 15, তাহলে মাইনাস 15 7, আর এখানে হচ্ছে মাইনাস এ মাইনাস 7a, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে 3 দুগুণ হচ্ছে 6, তাহলে কত আসবে? মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে মাইনাস 7a ইকুয়াল টু আমরা পাচ্ছি 21। তাহলে অতএব a ইকুয়াল টু আমাদের আসবে -3। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার -3। যদি হয় এর মান -3 তাহলে আমাদের ভেক্টর দুটা কি হবে? পি আর কিউ পরস্পর লম্ব হবে। এরপর আমাদেরকে বের করতে বলছে 68 নম্বরে যে ও এ বি সি ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের এই যে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে একটু আগে কিন্তু আমরা এরকম টাইপের একটা অঙ্ক করে আসলাম। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি একটা আয়তক্ষেত্র।
ও এ বি সি একটি আয়ত ক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ধরবো হচ্ছে ও এ। তাহলে ও এ বরাবর যদি আমরা ভেক্টর চিহ্নিত করি তাহলে এটার মান পাবো হচ্ছে আমরা কত, 1 1 0, যেহেতু এক্স আর ওয়াই এর মান হচ্ছে আমাদের কত 1, এবং জেড অক্ষ বরাবর যেহেতু নাই বিন্দুটা, মানে এটা এক্স ওয়াই প্লেনে অবস্থিত, তলে অবস্থিত, এই জন্য হচ্ছে 0 জেড এর মান। তাহলে এখানে আমরা ভেক্টরটা পাবো হচ্ছে আই প্লাস হচ্ছে জে। তাহলে আমাদের ও এ এর মান হবে √1² প্লাস 1² ইকুয়াল টু আমরা পাচ্ছি এখান থেকে হচ্ছে √2। এরপর যদি আমরা ধরি প্রস্থ, তাহলে প্রস্থ ধরবো হচ্ছে আমরা ওসি, তাহলে ওসি বিন্দুটা হবে 0,0 কমা হচ্ছে 2। তাহলে ওসি 2K। তাহলে √2² ইকুয়াল টু 2। তাহলে আমাদের ও এ বিসি ক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ করে দিব এবার আমরা। তাহলে ও এ ইন্টু ও সি, তাহলে √2 ইন্টু 2, তাহলে পাচ্ছি 2√2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 2√2। 69 নাম্বার কোশ্চেন কি বলছে যে নিচের কোনটির দিক নির্দিষ্ট নয়। আমরা জানি যে শূন্য ভেক্টরের কোনো দিক নয়, তার মানে এখানে হচ্ছে আমাদের শূন্য ভেক্টর অ্যান্সার। এরপর আমাদের 70 নাম্বার কোশ্চেন। এখানে আমাদের চিত্রে দুটা ভেক্টর দেওয়া আছে দেখতে পাচ্ছি, এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে থিটা। এখন আমাদেরকে বলছে চিত্র অনুযায়ী বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করতে বলছে। তো লম্ব অভিক্ষেপ বের করতে গেলে আমাদের সূত্র হচ্ছে এখানে ডট গুণফলের সূত্রটা। তাহলে এ ডট বি সমান সমান আমরা জানি হচ্ছে এ বি কস থিটা। এখন আমাদেরকে যেই ভেক্টরের ওপর অভিক্ষেপ বলবে সেই ভেক্টরটার মান দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কি বলছে, বি এ ভেক্টরের ওপর, তাহলে বি দ্বারা, বি এর মান দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো এখানে, এ কস থিটা ইকুয়াল টু এ ডট বি উপরে, যেহেতু বি ভেক্টরের উপর বলছে তাহলে বি মান দ্বারা হচ্ছে ভাগ। এখন আমাদের এই যে এ কস থিটা এটার মান কি, মানে এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝাচ্ছে যে বি ভেক্টর এর ওপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কোনটা, গ নম্বর। এরপর আমাদের 71 নাম্বার কোশ্চেন কি বলছে, এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর একটা দেওয়া আছে, এবং সি ভেক্টর একটা দেওয়া আছে। মোট হচ্ছে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে যে নিচের কোনগুলো সঠিক হবে। তাহলে আমাদেরকে বলছে যে এ ও সি একই রেখায় অবস্থিত। তাহলে আমাদেরকে দুটা ভেক্টর যদি একই রেখায় অবস্থিত হতে হয় তাহলে তাদের যে ক্রস গুণফল, সেই ক্রস গুণফলের মান 0 হতে হবে। তাহলে আমরা প্রথম অপশনটা চেক করি যে আসলেই 0 হয় কিনা। প্রথমে আমরা একটু শর্তটা লিখে দিই, একই রেখায় অবস্থিত হওয়ার শর্ত। শর্তটা কি, যে দুটি ভেক্টরের ক্রস গুণফল কি হতে হবে, আমাদেরকে 0 হতে হবে।
তাহলে আমরা দেখি এখানে অ্যান্সার আসতেছে কিনা আমাদের এ আর সি এর মান ক্রস গুণফল করে 0। তাহলে এ ক্রস সি নির্ণয় করতে হবে আমাদেরকে আই জে কে। তাহলে এখানে মান পাচ্ছি হচ্ছে 1 1 0, আর আমাদের সি এর মান দেওয়া আছে হচ্ছে 1 -1 0। যেহেতু কে এর আমাদের কোনো এখানে মান নাই, অর্থাৎ জেড অক্ষ বরাবর আমরা কোনো একক ভেক্টর পাই নাই, এই জন্য হচ্ছে 0 0। তাহলে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা পাবো -1 -1 কে, আলটিমেটলি আসতেছে হচ্ছে আমাদের -2 কে। তার মানে আমরা বলতে পারতেছি যে আমাদের এখানে এই অপশনটা সঠিক না। এরপর আমাদেরকে বলছে বি আর সি পরস্পর হচ্ছে আমাদের কি লম্ব। তাহলে লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হচ্ছে আমাদের কি বি ডট সি এটা ইকুয়াল টু কি আসতে হবে 0 আসতে হবে। তো বি ভেক্টর আর আমরা যদি সি ভেক্টর ডট গুণফল করি তাহলে আমরা দেখতেছি যে এখানে কি আসতেছে 0 আসতেছে। তাহলে এটা পরস্পর লম্ব হবে। এবং আমাদেরকে বলছে যে এ ও বি আমাদের কি হইতে হবে অঘূর্ণনশীল হইতে হবে। ঠিক আছে, এবং এটাও আমাদের কি করতেছে স্যাটিসফাই করতেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার 2 আর 3। এরপর 72 নাম্বার কি বলছে সমান ভেক্টরের বৈশিষ্ট্য। সমান ভেক্টর বলতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে তার সব কিছু কি হইতে হবে ইকুয়াল হইতে হবে। যেমন তার দিক, যেমন তার মান, এগুলা কি হইতে হবে একই হইতে হবে। তাহলে অবশ্যই প্রথমটা ঠিক, সমজাতীয় রাশি হবে তারা যেহেতু সমান বলছি। মান সমান, এটাও ঠিক। দিক একই দিক হইতে হবে, এটাও ঠিক। তার মানে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এরপর আমাদের 73 নাম্বার কোশ্চেন কি বলছে যে এ একটা ভেক্টরের মান দেওয়া আছে 2, বি একটা ভেক্টরের মান দেওয়া আছে 4 এবং দুটার ডট গুণফলের মান দেওয়া আছে 4। তাহলে ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তা আমরা ডট গুণফলের সূত্র জানি যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আমরা থিটার মান বের করতে যাচ্ছি। থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কস ইনভার্স, উপরে হচ্ছে আমাদের এ ডট বি আর নিচে হচ্ছে আমাদের এ বি। তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স, উপরে ডট গুণফলের মান আমাদেরকে বলে দিছে এখানে 4, আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান দেওয়া হচ্ছে 2 আর বি ভেক্টরের মান দেওয়া হচ্ছে 4। তাহলে অতএব এখান থেকে থিটার মান আমরা পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 60। এবার আমাদের 74 নাম্বার কোশ্চেন কি বলছে যে এ ইকুয়াল টু মানে একটা ভেক্টর এ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের হচ্ছে -5j, এ এর দিক কোন অক্ষ বরাবর। তো যেহেতু আমাদের এখানে জে দেওয়া আছে, ঠিক আছে, এখানে জে হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এখানে আমাদের কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে, তার মানে আমাদের কি ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে গ নাম্বার মাইনাস ওয়াই অক্ষ বরাবর। আমাদের 75 নম্বর কোশ্চেন কি বলছে দুটা ভেক্টর এ এবং বি দেওয়া আছে, এই দুটা ভেক্টর একক ভেক্টর এবং এদের যোগফল দেওয়া আছে হচ্ছে আমাদের কত √3, এবং এই একক ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা লব্ধি সূত্রটা অ্যাপ্লাই করব। স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2 ইন্টু কস থিটা। তাহলে এখানে আমাদের মান দেওয়া আছে এ প্লাস বি এর, অর্থাৎ লব্ধির মান দেওয়া আছে কত √3 এর হোল স্কোয়ার। যেহেতু একক ভেক্টর তাহলে এটার মান 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 কস থিটা। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে থিটার মান আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার।
এবার আমাদের 76 নাম্বার কোশ্চেন কি বলছে, পি এবং কিউ দুটা ভেক্টর। এখানে বলছে যে যদি আমাদের কি হয় যে পি ভেক্টরটা কিউ ভেক্টরের তুলনায় বড় হয়, তাহলে লব্ধি পি এর নিকটবর্তী হবে। এই কথাটা আসলেই সত্য, যে ভেক্টরের মানটা বড় হবে সেই ভেক্টরের কাছাকাছি কি থাকবে, আমাদের লব্ধি ভেক্টরটা থাকবে। এরপর হচ্ছে আমাদের 2 নম্বর অপশন। 2 নম্বর অপশনে আমাদেরকে বলছে যে যদি পি আর কিউ দুটা ভেক্টরের মান সমান হয়, তাহলে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। কিছুক্ষণ আগে আমরা কিন্তু সেটা দেখে আসলাম, তাহলে এই কথাটা হচ্ছে আমাদের সত্য। এরপর আমাদেরকে বলছে যে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের তুলনায় যদি বেশি হয়, তাহলে লব্ধি কিউ এর নিকটবর্তী হবে, যেটা পুরোপুরি ভুল। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। এরপর আমাদের 77 নাম্বার কোশ্চেন কি বলছে যে পি একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের মধ্যে কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একটি একক ভেক্টর হবে। তা আমরা জানি যে একক ভেক্টরের মান কি, একক। তাহলে আমরা ধরে নিলাম যে পি যে ভেক্টরটা, এটা যদি আমাদের একক ভেক্টর হয় তাহলে তার মান পাবো আমি 1। তাহলে রুট ওভার এখানে হচ্ছে হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে অতএব এখান থেকে আমরা কিউ এর মানটা যদি বের করি ক্যালকুলেশনের মাধ্যমে, তাহলে পাবো হচ্ছে 1/√2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ নম্বর। এরপর হচ্ছে আমাদের 78 নাম্বার কোশ্চেন। এখানে একটা এম একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের উপর লম্ব। তাহলে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে এক্স অক্ষ, এটা যদি ধরি আমরা ওয়াই অক্ষ, এটা যদি আমরা ধরি জেড অক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড। তাহলে এই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আই, এই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের কে। এবং প্রতিটারই আমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, আমাদের 90 ডিগ্রি। তার মানে আই জে কে এরা পরস্পর কত ডিগ্রি কোণে আছে অবস্থিত, 90 ডিগ্রি কোণে। তাহলে এম ভেক্টরে আমাদের কি আছে, জে এবং কে আছে। তো এইটার সাথে অবশ্যই আমাদের 4i যেটা, তাহলে আই কি জে আর কে এর সাথে লম্ব অবস্থা থাকে, তাহলে মানে আমাদের যে প্রথম অপশনটা সেটা হচ্ছে সঠিক। এরপর আমাদের কি বলছে, দ্বিতীয় অপশনটা 2j, তো জে এর সাথে জে যদি আমরা একক ভেক্টর কল্পনা করি, তাহলে এরা পরস্পর প্যারালালি থাকে, মানে সমান্তরালে থাকে, লম্ব হবে না, তার মানে এটা ভুল। এখন এম ভেক্টরের সাথে এই ভেক্টরটা যদি আমি কি করি, ডট গুণন করি, তাহলে ডট গুণন করলে আমরা মানটা দেখা পাচ্ছি 0। ঠিক আছে, আমরা দেখি 3j মাইনাস টোয়াইস কে ডট হচ্ছে টোয়াইস জে প্লাস 3k। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 দুগুণ হচ্ছে আমাদের 6, এদিকে হচ্ছে আমাদের কত, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, তাহলে আলটিমেটলি আসতেছে 0। তো আমরা জানি যে দুটা ভেক্টরের ডট গুণন যদি কি হয় 0 হয়, তাহলে তারা পরস্পর কি হয়, লম্ব। তার মানে 1 আর 3 অ্যান্সারটা হচ্ছে সঠিক। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বার। এরপর আমাদের 79 নাম্বার কোশ্চেন কি বলছে যে কোনো বল ভেক্টরের কার্ল 0 হলে বল ভেক্টরটি কিরকম হবে। কার্ল যদি 0 হয় তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি। কার্ল 0 হলে আমাদের ভেক্টর ক্ষেত্রটি কি হবে, সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল হবে। তাহলে এখানে যেহেতু বলছে আমাদের কার্ল 0, তাহলে ভেক্টরটা অবশ্যই সংরক্ষণশীল, তার মানে আমাদের প্রথম অ্যান্সারটা যে দেখা পাচ্ছি সংরক্ষণশীল, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এরপর হচ্ছে 80 নাম্বার কোশ্চেন কি বলছে, একটা ভেক্টর দেওয়া আছে এফ, এটার জেড এক্স সমতলে মান কত হবে। তাহলে আমরা প্রথমে একটু দেখি যে আমাদের এফ ভেক্টরটা কি দেওয়া আছে। এফ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে টোয়াইস আই প্লাস হচ্ছে 3j মাইনাস 4k।
এখন যেহেতু আমাদেরকে এখানে বলছে যে জেড এবং এক্স তলে অবস্থিত, তার মানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আই এবং কে এই অক্ষ বরাবর, যেহেতু একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের আই এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে, তাহলে আই আর কে এর মান নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে এফ অফ আমরা জেড এক্স যদি নেই, তাহলে এখানে আমাদের ভেক্টরটা দাঁড়াচ্ছে টোয়াইস আই মাইনাস 4 কে। এখন এটার মান বের করতে বলছে, তাহলে এটার মান আমরা বের করি। রুট ওভার 2 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 20। যেহেতু এটা বল, তাহলে বলের একক হচ্ছে নিউটন, তার মানে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে খ নাম্বার, 20 নিউটন, সরি √20 নিউটন। এরপর আমাদের 81 নাম্বার কোশ্চেন কি বলছে, কোনটি সঠিক ভেক্টর নয়। তা আমরা সঠিক ভেক্টর কাকে বলে সেটা আগে দেখি। সঠিক ভেক্টর যার মান আমাদের কি হবে না, শূন্য নয়, তাদেরকে আমরা কি বলবো, সঠিক ভেক্টর বলবো। তার মানে আমাদের এখানে নাল ভেক্টরের মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সঠিক ভেক্টর নয়। এরপর হচ্ছে আমাদের 82 নম্বর কোশ্চেন। এখানে দুটা ভেক্টরের মধ্যে ক্রস, আবার আরো দুটা ভেক্টরের মধ্যে ক্রস, তার মধ্যে আবার ক্রস দেওয়া আছে। তাহলে এটা আমরা একটু সলভ করি। জে ক্রস কে, ক্রস দিয়ে আবার দেওয়া আছে জে ক্রস আই। তাহলে আমাদের এখানে আমরা একটু চিত্র অঙ্কন করে নেই। আই, আই থেকে আসবে হচ্ছে আমাদের জেতে, জে থেকে যাবে আমাদের কেতে, কে থেকে আবার আইতে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, জে ক্রস কে দেওয়া আছে। তাহলে আমরা যদি জে ক্রস কে করি, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের আই। তাহলে আই লিখলাম ক্রস, এখন জে থেকে যদি আমি আই, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরি, তাহলে আমরা কেই পাবো, কিন্তু সামনে কি আসবে, মাইনাস। তাহলে মাইনাস কে। তাহলে আমি কি করতেছি, সুন্দর করে মাইনাসটা বের করে দিলাম বাইরে, তাহলে আই ক্রস কে। তাহলে এখানেও যদি আমরা একটু লক্ষ্য করি, আই থেকে কে এর বিপরীত দিকে ঘুরতেছি, অ্যান্টি ক্লকওয়াইজ করতেছি, তার মানে আমাদের কি আসবে, জে পাবো কিন্তু মাইনাস। তাহলে মাইনাস, এখানে মাইনাস জে, তাহলে আলটিমেটলি আমাদের পাচ্ছি জে। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে গ নাম্বার। এরপর হচ্ছে আমাদের 83 নাম্বার কোশ্চেন। কি বলছে যে চিত্রের আলোকে বহমান নদীর স্রোতের বেগ দেওয়া আছে কত, 9 কিলোমিটার/আওয়ার। বলছে যে নৌকার লব্ধি বেগ যদি আর হয় এবং নৌকার বেগ যদি কিউ হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ লব্ধি এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আমাদের কত, 30 ডিগ্রি, যেটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন বলছে নৌকাটি আড়াআড়ি পথে নদী পার হলে নৌকার বেগ কিউ এর মান কত। অর্থাৎ আমাদেরকে এখানে এই কিউ এর মানটা কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে কিউ এর মান আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখি। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি চিত্রে, তাহলে আমরা দেখতেছি যে আড়াআড়ি ভাবে যখন রওনা দিবে, তার মানে নদীর প্রস্থ বরাবর তার লব্ধি বেগটা সে পাবে। তাহলে লব্ধির সাথে মধ্যবর্তী যে কোণ, সেটা কত, 90 ডিগ্রি। তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব, যে টেন 90 ডিগ্রি ইকুয়াল টু, কার সাথে কোণ করছে 90, পি এর সাথে। তাহলে এখানে রাখবো পি, উপর হচ্ছে তাহলে কিউ সাইন আলফা। আলফার মান কত, 120 ডিগ্রি, কারণ আমাদের এই যে এখানে যে আমরা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে আমাদের 30। তাহলে এই যে গোটা কোণটা, এই গোটা কোণটা আমরা কত পাবো, এই গোটা কোণটা পাবো হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে সাইন 120 ডিগ্রি প্লাস কিউ কস 120 ডিগ্রি। তা আমরা জানি 1090 মানে অসংজ্ঞায়িত, তাহলে এখান থেকে আমাদের লাইনটা পাবো হচ্ছে পি প্লাস কিউ কস 120 ডিগ্রি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি কিউ এর মানটা বের করি, তাহলে কিউ এর মানটা পাবো হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা বলতে পারি যে নৌকার বেগ কিউ এর মান হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার।
এরপর হচ্ছে আমাদের 84 নাম্বার। 84 নাম্বারে কি বলছে যে দুটা ভেক্টর বি এবং সি এর মধ্যে ক্রস করছে এবং তার সাথে এ একটা ভেক্টর ডট করছে, করে কি পেয়েছে, রেজাল্ট 0। এর অর্থ কি? এই যে আমরা ক্রস তার সাথে ডট, এটাকে আমরা ইকুয়াল টু 0 যেভাবে লিখতে পারি, এটাকে আমরা যে 1 নাম্বার অপশনে দেওয়া আছে যে এ বি সি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখে যদি ইকুয়াল টু 0 লিখি, তাহলে এটা কি আমাদের একই। মানে আমি এটাকে এইভাবেও প্রকাশ করতে পারি যে এ ডট বি ক্রস সি, এটাকে গাণিতিকভাবে আমাদের এইভাবেও প্রকাশ করা যায়, এ বি সি, এবং এখানে অবশ্যই এটাকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেটে উল্লেখ করতে হবে। এরপর আমরা জানি যে দুটা ভেক্টরের মধ্যে ক্রস এবং অপর একটা ভেক্টরের সাথে যদি ডট গুণফল 0 আসে, তাহলে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত। তাহলে এই অপশনটা হচ্ছে আমাদের কি সঠিক। এবং আমাদেরকে কি বলছে যে বি ক্রস সি করে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের উপর লম্ব। যেহেতু আমরা দেখতেছি যে বি ক্রস সি করার পর এ ভেক্টরের সাথে ডট গুণফল করার কারণে রেজাল্ট আসতে আসতে আমাদের 0, তার মানে আমি বলতে পারি যে বি ক্রস সি করে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা এ ভেক্টরের উপর লম্ব। তার মানে এই অপশনটাও কি আমাদের সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এরপর হচ্ছে আমাদের 85 নাম্বার কোশ্চেন। কি বলছে, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের আমাদের হচ্ছে কি √2 গুণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে রাখার একটা মুখস্থ টাইপ এমসিকিউ। তো এটার আমি প্রমাণটা একটু দেখাই দিই যে কিভাবে আসতেছে আমাদের √2 গুণ। তাহলে লব্ধি সূত্র আর ইকুয়াল টু √ আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এখানে আমি কি বলছি, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান ভেক্টর, তার মানে আমাদের পি আর কিউ পরস্পর কি আমাদের সমান। তাহলে আমি কিউ এর জায়গায় আমি পি ধরে নিলাম, তাহলে পি স্কোয়ার প্লাস 2 × পি কস আলফা, তাহলে √2p স্কোয়ার। এখন এখানে যে আমাদের যে আলফা, আলফার মান আমাদের কত, 90 ডিগ্রি। কারণ কি বলছে, সমকোণে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটা সমান ভেক্টর, তার মানে আমরা এখানে কি পাচ্ছি 2p² কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রির মান আমরা জানি যে হচ্ছে 0। তাহলে এখানে শুধুমাত্র আমাদের অবশিষ্ট থাকতেছে 2p², তার উপর রুট। তাহলে এখান থেকে অ্যান্সারটা পাচ্ছি √2p। তাহলে আমাদের লব্ধি কি হচ্ছে, যে কোনো একটা বল, এই যে পি, এটার কি √2 গুণ। এরপর হচ্ছে আমাদের 86 নাম্বার কোশ্চেন। কি বলছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এদের লব্ধি নিচের কোনটি সঠিক। তাহলে এখানে দুটা ভেক্টর যেহেতু দেওয়া আছে এবং মধ্যবর্তী কোণ দেওয়া নাই, তার মানে আমরা দুটা ভেক্টরকে কি করব, যোগ করব। তাহলে এ প্লাস বি দুটা ভেক্টর আমরা যোগ করে দিই। তাহলে এখানে 3i মাইনাস হচ্ছে দেওয়া আছে হচ্ছে 4j প্লাস -3i প্লাস 4j। তাহলে এর সাথে যোগ করলে তাহলে আমরা কি পাবো, 3 - 3i প্লাস -4 প্লাস 4j। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 0। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে আর একটা কি আমাদের নাল ভেক্টর, মানে যেহেতু আমাদের কি আসছে 0 আসছে। এরপর হচ্ছে আমাদের 87 নাম্বার কোশ্চেন। কি বলছে, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে কি সূত্রটা লিখবো, ডট গুণফলের। তাহলে এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। তাহলে যার উপর বলবে তার মান দ্বারা ভাগ করব ডট গুণফলটাকে। তাহলে এর উপর বলছে, তাহলে এর মান দ্বারা ভাগ, তাহলে বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি এ। তাহলে আমাদেরকে এখানে বের করতে কি বলছে, যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এটা বলতে কি বোঝায়, তাহলে এটা বলতে কি আমাদের বি কস থিটাটা এটা বুঝাচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি কস থিটা। 88 নাম্বার কোশ্চেন। কি বলছে, একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে কি বলে। যেহেতু এখানে কি বলছে একই দিকে ক্রিয়াশীল, তার মানে দিক একই কিন্তু মান দুটা আলাদা। তাহলে যেহেতু দিক একই, তাহলে এটাকে আমি কি বলবো, সদৃশ ভেক্টর।
কারণ সদৃশ ভেক্টরের মান আলাদা হতে পারে, কিন্তু তার কি হতে হবে, দিক একই হতে হবে। এরপর হচ্ছে 89 নাম্বার কোশ্চেন। এ একটা ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর যদি এ এর বিপ্রতীপ ভেক্টর হয় তাহলে কি হবে? তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের খ নাম্বার অ্যান্সার। যেহেতু এখানে আমাদের জে আছে, তার মানে এই বরাবর জে, এবং মানটা কি হবে, বিপরীত হতে হবে। তাহলে 1/5। বিপ্রতীপের ক্ষেত্রে আমাদেরকে একক ভেক্টরটা সেম রেখে মানটাকে কি করতে হবে, বিপরীত নিয়ে আসতে হবে। তাহলে এখানে আছে 5, তাহলে এখানে হচ্ছে 1/5। এখানে যদি আমাদের 6 থাকতো তাহলে এখানে 1/6 হইতো। এবং অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে যে আমাদের যেন একক ভেক্টরটা সেম থাকে। যদি এখানে আমাদের আই থাকতো তাহলে এখানে অবশ্যই আমাদের আই যে অপশনে থাকতো সেই অপশনটা হইতো। যেহেতু এখানে আমাদের প্রশ্নে জে দেওয়া আছে, তার মানে এখানে আমাদের জে একক ভেক্টর সেম রেখে মানটা বিপরীত নিতে হবে, তাহলেই সেটা কি হয়ে যাবে, আমাদের বিপরীত ভেক্টর হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের 90 নম্বর কোশ্চেন। কি বলছে যে দুটা ভেক্টরের যোগফল দেওয়া আছে এবং দুটা ভেক্টরের বিয়োগফলের মান দেওয়া আছে। এখন আমাদেরকে এখান থেকে বি ভেক্টরের মান বের করতে বলছে, মানে বি ভেক্টরটা বের করতে বলছে, সোজা কথা। তাহলে এটা কিভাবে বের করব? তাহলে প্রথমে আমরা দুটো সমীকরণ ধরে নিব। এ প্লাস বি ইকুয়াল টু 12i মাইনাস 4j প্লাস 8k। এটাকে আমরা ধরে নিলাম একটা সমীকরণ। এবং আমাদের a মাইনাস বি এটাকে ধরে নিলাম আরেকটা সমীকরণ, মাইনাস 6i প্লাস 12j প্লাস 10k। তাহলে এখানে আমাদের বি ভেক্টর যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা কি করব, এবার 1 নাম্বার সমীকরণ থেকে আমরা সুন্দর করে 2 নাম্বার সমীকরণটা কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে আমাদের এই পাশে থাকতেছে কি, a প্লাস বি মাইনাস এ প্লাস বি, তার মানে এই পাশে থাকতেছে হচ্ছে টোয়াইস বি ইকুয়াল টু, আমরা এখন কি করব, এটা থেকে এটা বাদ দিব। তাহলে 12 মাইনাস, আবার এখানে সামনে মাইনাস 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 প্লাস, তাহলে 12 আর 6 কত হচ্ছে আমাদের 18, 18i। তারপর হচ্ছে কত, মাইনাস 4 মাইনাস 12 কত হচ্ছে আমাদের মাইনাস 16 জে। এরপর হচ্ছে কি 8 থেকে 10 বিয়োগ, তার মানে কত হচ্ছে আমাদের মাইনাস 2k। তাহলে আমাদেরকে বি ভেক্টর বের করতে বলছে, তাহলে 2b আছে, তাহলে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা পাচ্ছি 9i মাইনাস 8j মাইনাস হচ্ছে k। তাহলে এটা আমাদের কত নাম্বার অপশনে আছে, আমরা দেখতেছি আমাদের গ নাম্বার অ্যান্সারটা এর সাথে মিলে যাচ্ছে। তাহলে গ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আমাদের কি বলছে যে সেম উদ্দীপক, এবার আমাদেরকে a ডট b এর মান চাইছে, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান চাইছে। তাহলে আমরা আগের প্রশ্নে এখান থেকে আমরা কি পেলাম, বি ভেক্টরটা পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা বি ভেক্টরটা লিখে ফেলি। এই বি ভেক্টরটা আমরা পাইলাম হচ্ছে 9i মাইনাস 8j মাইনাস হচ্ছে k। এবার আমরা ওখানে যে দুটা সমীকরণ কি করছিলাম, বিয়োগ করছিলাম, এই ক্ষেত্রে আমরা কি করব, ওই দুটা সমীকরণকে যোগ করব এবার, ঠিক আছে। আগের সমীকরণটা যে দুটা পাইছিলাম এই দুটো সমীকরণকে আমরা কি করব, এবার যোগ করব। তাহলে আমরা যদি এখন যোগ করি, তাহলে যোগ করে এখানে পাবো হচ্ছে টোয়াইস এ। তাহলে টোয়াইস এই দুটো সমীকরণ যোগ করলে যদি করি, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত পাবো, আমি 6i। তারপরে আবার কি এখানে আমাদের মাইনাস 4 আছে, এখানে হচ্ছে 12 আছে। এখন যদি যোগ করি তাহলে এখান থেকে পাবো কত আমরা, প্লাস 8j। আর এখানে আছে 8k, আর এখানে হচ্ছে প্লাস 10k। তাহলে দুটা যোগ করলে আমরা পাবো 18k। তাহলে এখান থেকে আমরা এ ভেক্টর যদি বের করি, তাহলে এ ভেক্টর 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 3i প্লাস 4j প্লাস 9k, মানে 2 দ্বারা ভাগ করে দিব আমি। তাহলে এ আর বি দুটা ভেক্টর পাই গেলাম। তাহলে এখন দুটা ভেক্টরের ডট গুণফল বের করতে হবে। তাহলে এ ডট বি ইকুয়াল টু, এ ভেক্টর পাইলাম হচ্ছে 3i প্লাস 4j প্লাস 9k ডট
বি ভেক্টর হচ্ছে 9i মাইনাস 8j মাইনাস কে। তাহলে 3 নং হচ্ছে আমাদের 27 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4 হচ্ছে 32 মাইনাস 9 একে 9, তাহলে 27, এদিকে হচ্ছে -32 -9, যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে মাইনাস 41, তাহলে 27 থেকে -41 যদি বিয়োগ করি তাহলে আস্তে আস্তে -14, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে -14। এরপর হচ্ছে আমাদের 92 নাম্বার। কি বলছে যে আই এর সাথে একটা ভেক্টর ক্রস গুণফল অবস্থায় আছে, সেটা হচ্ছে আই ক্রস জে, এই ভেক্টরটা। তাহলে আমরা এটা বের করি, আই ক্রস জে, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা আগে আই থেকে আসবে আমাদের জেতে, জে থেকে যাবে হচ্ছে আমাদের কেতে। এইভাবে হচ্ছে আমাদের কি করবে, একক ভেক্টরগুলো ঘুরবে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল এখানে আই আছে, আই রাখলাম, ক্রস আই থেকে জেতে আসছে, তার মানে ক্লক ওয়াইজ আসছে, তাহলে পাবো কি পজিটিভ কে, তাহলে কে পাবো। এবার আমরা দেখতেছি যে আই ক্রস কে, তাহলে আই থেকে কে এর দিকে আসছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আই থেকে কে যদি আসি তাহলে পাবো হচ্ছে জে, কিন্তু এখানে কি পাবো, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এই জন্য মাইনাস জে হচ্ছে আমরা পাবো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। এরপর হচ্ছে আমাদের 93 নাম্বার কোশ্চেন। এ একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল এই ভেক্টরটা, সেটা বের করতে বলছে। তা আমরা ধরে নিলাম যে থিটা ওয়াই এই কোণে হচ্ছে ক্রিয়াশীল, তাহলে কস ইনভার্স যেই অক্ষের সাথে বলবে উপরে হচ্ছে সেই অক্ষের আমরা কি করব, সেই অক্ষ বরাবর একক ভেক্টরের যে মানটা আমরা সেটা বসাবো। তাহলে এখানে আমাদের যেহেতু ওয়াই অক্ষ বলছে, তো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, তাহলে জে এর যে সহগ সেটা বসাবো আমরা। তাহলে উপরে হচ্ছে 2√3 আর নিচে হচ্ছে গোটা ভেক্টরটার মান, তাহলে √2² প্লাস 2√3 হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বার, 30 ডিগ্রি। এবার আমাদের 94 নাম্বার কোশ্চেন। কি বলছে যে কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটি কি হবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা দুটা অলরেডি আগেই সলভ করে আসলাম। তাহলে এখানে প্রথম অ্যান্সারটা তো হবে না, কারণ আমরা জানি যে ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সেটা কি হয়, সলিনয়েডাল হয়। তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সংরক্ষণশীল আর অঘূর্ণনশীল। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 2 আর 3। এরপর হচ্ছে আমাদের 95 নাম্বার কোশ্চেন। কি বলছে যে ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে, তাহলে নিচের কোনটি সঠিক। তা আমরা যদি দেখি ক্ষমতা, ক্ষমতার ক্ষেত্রে পি ইকুয়াল টু আমাদের ডাব্লু বাই টি, তো এখানে গুণের কোনো চান্সে নাই। চাপ পি, পি হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, মানে চাপ একটা স্কেলার রাশি। ঘাত বল, এটা আমাদের কি রাশি, এবং বল ঘাত বল এফ দেওয়া আছে আমাদের। এখানে আমাদের কোনো টাইপের স্কেলার মান বা স্কেলার রাশি দ্বারা গুণ নাই। বলের ঘাতকে প্রকাশ করা হচ্ছে জে দ্বারা, জে ইকুয়াল টু এফ ইন্টু টি, এটা হচ্ছে আমরা পাই। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে এফ হচ্ছে আমাদের কি রাশি, একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির সাথে সময় একটা স্কেলার রাশি দ্বারা গুণ করছি, গুণ করে বলের ঘাত পাইছি, তো বলের ঘাত হচ্ছে আমাদের আবার একটা ভেক্টর রাশি। তার মানে এখানে আমাদের খ নাম্বার অ্যান্সারটা হচ্ছে সঠিক, যে ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফলটাও কি হচ্ছে, আমাদের একটা ভেক্টর রাশি হচ্ছে। এরপর হচ্ছে আমাদের 96 নাম্বার কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমরা অলরেডি দুটো সলভ করে আসলাম আজকের ভিডিওতে। তাহলে এখানে আমরা সলভ করি আবার। আই ক্রস জে দেওয়া আছে, এটার সাথে আবার ক্রস আকারে দেওয়া আছে আরেকটা ভেক্টর আই ক্রস কে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, আই থেকে আসবে জে, জে থেকে আসবে আমাদের হচ্ছে কে, এরকম একটা চিত্র আমরা অঙ্কন করে নিব, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা আই থেকে জে, তাহলে আই থেকে জে পাইলে যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে আমরা পজিটিভ কি পাবো, কে পাবো, ক্রস আই থেকে কে অ্যান্টি ক্লকওয়াইজ আসছি, তাহলে কি পাবো, মাইনাস জে। তাহলে মাইনাসটাকে আমি বাইরে রাখলাম, তাহলে কে ক্রস
জে, তাহলে কে থেকে জে, এটাও আবার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি পাচ্ছি মাইনাস আই, তাহলে এখানে পাবো মাইনাস আই, তাহলে আগে থেকে ছিল মাইনাস, আবার এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ আই, তাহলে এখানে আমাদের অ্যান্সার যেটা আসতেছে, অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। এরপর হচ্ছে আমাদের 97, নিচের কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়, মানে কোনটা আমাদের কি করে স্কেলারকে আমাদের ভেক্টরে কনভার্ট করে, তাহলে সেটা কনভার্ট করে কি আমাদের গ্রেডিয়েন্ট। এরপর হচ্ছে আমাদের 98 নাম্বার, কি বলছে জে আর আই প্লাস জে এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত সেটা আমাদেরকে বের করতে বলছে, তার মানে এই থিটা ইকুয়াল টু কস ইনভার্স, তাহলে উপরে কি হবে দুটা ভেক্টরের ডট গুণফল, তাহলে জে ডট আই প্লাস জে, আর নিচে হচ্ছে দুটা ভেক্টরের মান, তাহলে একটার মান হচ্ছে 1 এর উপর স্কোয়ার ইন্টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, তাহলে এটা ক্যালকুলেশন যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে পাবো হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 45। এরপর আমাদের 99 নাম্বার কোশ্চেন, কি বলছে জে ও কে আয়ত একক ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হলো, তাহলে ওই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা হবে, তাহলে আমরা জানি যে দুইটার আয়ত একক ভেক্টরকে যদি আমরা ক্রস গুণফল করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে কি হবে ওই দুটা ভেক্টরের উপর লম্ব হবে, তার মানে আমরা জে আর কে যদি ক্রস করি তাহলেই সেটা লম্ব একক ভেক্টর পাবো এবং সেটা কি হবে জে এবং কে দুটা ভেক্টরের উপর লম্ব হবে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার। এরপর হচ্ছে আমাদের 100 নাম্বার কোশ্চেন, কি বলছে নিচের কোনটি স্কেলার রাশি, তো সরণ এটা আমাদের একটা ভেক্টর, গ্রেডিয়েন্ট স্কেলারকে ভেক্টরে কনভার্ট করে তার মানে অবশ্যই এটা ভেক্টর, কার্ল কার্ল হচ্ছে ভেক্টর টু ভেক্টর কনভার্ট করে তার মানে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, একমাত্র অ্যান্সার হচ্ছে আমাদের ডাইভারজেন্স যেটা কি করে ভেক্টরকে আমাদের স্কেলারে কনভার্ট করে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।